Good evening. আমাকে শুনতে পাচ্ছ না? আমাকে শোনা যাচ্ছে? আমি কি অডিবল? আমাকে শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? এখন সাউন্ড আসছে? এখন সাউন্ড ওকে? ওকে, সবাই জয়েন করো। 6টা 5 থেকে স্টার্ট করবো ক্লাস। যতটা পড়েছি তার মধ্যে কোথাও কারোর ডাউট? গুড ইভিনিং। আমরা তো নিউ, তো কি প্রবলেম হচ্ছে? ক্লাসের পরে বলো, বা আমাকে টেক্সট করে বলতে পারো টেলিগ্রামে বা এতে। আমার ক্লাস নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমি পুরোটাই বলবো, হোমস্পেয়ার থেকেই বলবো। আমার ক্লাস নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? এমটিএস এর সিলেবাস স্টাডি প্ল্যানে কানেক্টেড মানে আমাদের পুরো এসএসসি সিলেবাস ওয়াইজই হচ্ছে পড়ানো। টেলিগ্রাম চ্যানেলে যা সৌমা গাঙ্গুলি সার্চ করবে আমাকে পেয়ে যাবে। তোমাদের একটা গ্রুপ বানানো হবে, তোমাদের আলাদা করে আমাদের অফিসিয়াল থেকে একটা গ্রুপ বানানো হবে, সেখানে তোমরা সবাই থাকবে, সমস্ত ফ্যাকাল্টিরাও থাকবে। অফিসিয়াল হলে সেটা করতে কোনো অসুবিধা হবে না। অফিসিয়াল তোমাদের একটা গ্রুপ বানানো হবে। চলো স্টার্ট করে দিচ্ছি আমি আজকের ক্লাস। গতকালের ক্লাসে আমি এত পর্যন্ত বলেছিলাম, হোমোস্ফিয়ারটা কেউ একজন বলতে বললে, তাই ওটাকে রিপিট করে দিয়ে আজকের ক্লাসটা স্টার্ট করছি। হোমোস্ফিয়ার হচ্ছে বাতাসে, যে আমরা গতদিনের কম্পোজিশন পড়েছিলাম, সৌমা গাঙ্গুলি বলে সার্চ করলে পেয়ে যাবে। ইংলিশ টার্মগুলো বুঝতে পারছি না অনেকটা। যে টার্মগুলো বুঝতে পারছো না সেটা তাহলে আমাকে জিজ্ঞেস করো। তোমাদের 2-3 ক্লাস হয়েছে আমার, যে টার্মগুলো বুঝতে পারছো না সেই টার্মগুলোকে আমাকে জিজ্ঞেস করো,
আমি প্রত্যেকটা টার্মে বাংলাটা বলেই তোমাদেরকে পড়াই, অ্যান্ড তোমাদের পরীক্ষাটা ইংলিশে হবে, তাই তোমাদেরকে ইংলিশেই পড়তে হবে। আমি কিন্তু তোমাদেরকে বাংলা টার্ম বলে পড়াই। কম্পোজিশনের উপর বেস করে, আচ্ছা সিলেবাস নিয়ে আমরা পরে ডিসকাস করবো, এখন এই পড়াতে শুরু করে দিই, পরের সিলেবাস নিয়ে ডিসকাস করা যাবে। এখন পড়ানোটা স্টার্ট করি। কম্পোজিশনের উপর বেস করে অ্যাটমসফিয়ারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। আমাকে কি শুনতে পাচ্ছ বাকিরা? আমি কি অডেবল? আমি কি অডেবল? যে শুনতে পাচ্ছ না সে নিজে রিজয়েন করে নাও, যে শুনতে পাবে না সে রিজয়েন করে নেবে। কম্পোজিশনের উপর বেস করে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমার হোমোস্ফিয়ার, একটা হেটেরোস্ফিয়ার। যে জায়গাটার মধ্যে বায়ুর কম্পোজিশনের পরিমাণগুলো যেগুলো থাকার কথা সেইগুলো সেই পরিমাপ মতনই থাকে, তখন তাকে বলা হয় হোমোস্ফিয়ার। বায়ুতে যে উপাদানগুলো থাকে, যেমন ধরো নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো যে পরিমাণে থাকার কথা, যেভাবে থাকার কথা সেই রকম ভাবেই থাকে, তখন তাকে বলা হচ্ছে আমাদের হোমোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ারের মধ্যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই তিনটে স্ফিয়ার পড়ে। এর থেকে ওপরে মানে ধরো 0 ডিগ্রি থেকে 80 মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার, হোমো কথার মানে হচ্ছে একই রকম, যেখানে বায়ুমণ্ডলের সমস্ত উপাদানগুলো যেমন করে থাকার কথা তেমন করেই থাকছে, তখন থেকে হোমোস্ফিয়ার বলা হচ্ছে। সবার কাছে কি আমার কথাটা আটকে আটকে যাচ্ছে, নাকি তোমার কাছে শুধু আটকে যাচ্ছে? সবার কাছে কি আমার কথাটা আটকে আটকে যাচ্ছে? একদম ক্লিয়ার আছে বাকিরা বলছে, আমাকে বাকিরা বলছে একদম ক্লিয়ার আছে। তো যারা যাদের প্রবলেম হচ্ছে তারা একটুখানি রিজয়েন করে নাও। আর একটা জিনিস রিকোয়েস্ট তোমার কাছে, সবার কাছে, প্রকাশকে বলছি আপাতত, প্রত্যেকটা জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাকে আমি ডিসকাস করছি। আমাকে কেমন করে পড়াতে হবে সেটা না প্লিজ নাই বা বললে আমি ওটাকে ম্যানেজ করে নিতে পারবো। প্রত্যেকটা পয়েন্ট থেকে কি ধরনের প্রশ্ন আসে আগের দুটো ক্লাস ফলো করো, দেখো আমি বলেছি কিনা। তো আমি ওকে পড়ানোর মধ্যে এগুলো বলার দরকার নেই। আমি যখন তোমাদেরকে জিজ্ঞেস করবো যে ভাই তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, কোনো ডাউট আছে কিনা, প্রত্যেক দিনের ক্লাসের শুরুতে বা শেষে আমি বলি, তখন আমাকে বলো। আমি একটা জিনিস পড়াচ্ছি, তার মধ্যে এটা করলে ভালো হয়, এটা করে ভালো হয়, থ্যাংক ইউ, বাট আমি ট্রাই করছি সেভাবেই করতে, না বললেও চলবে। এখানে যে কটা পয়েন্ট বলা হচ্ছে সব কটাই দরকারি পয়েন্ট বলেই বলা হচ্ছে। এন্ড আমি প্রত্যেকটা জায়গা থেকে আগে ক্লাসটাতে দেখো কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কি কি কোশ্চেন আসে, সব কটা বলা হয়েছে। পরের পয়েন্টটাতে আসছি। হোমোস্ফিয়ারটা হচ্ছে যেটা আমাদের ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে ধরো তোমার ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার, 80 বা 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই জায়গাটা হচ্ছে আমাদের হোমোস্ফিয়ার। মানে এখানে বাতাসের উপাদান যে যে অনুপাতে থাকা উচিত, যে রেশিওতে থাকা উচিত, সেই রেশিও বা সেই অনুপাতেই থাকছে। পরেরটা হচ্ছে হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ারটা হচ্ছে যেখানে আমাদের অলরেডি চার্জ মলিকিউল থাকছে, অলরেডি চার্জ মলিকিউল থাকছে, এবং যতটা আমার অনুপাতে যে যেরকম রেশিওতে আমার গ্যাসগুলো থাকার কথা সেই রকম রেশিওতে আমার গ্যাসগুলো থাকছে না, তখন তাকে বলা হচ্ছে হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ারের মধ্যে আমার পড়ছে থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। এই যে স্ফিয়ার গুলো বলছি, যেমন ধরো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলোকে আমি এক্ষুনি এক্সপ্লেন করব। প্রশ্ন এখান থেকে আসতে পারে যে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কোন স্ফিয়ার রয়েছে, কিংবা কম্পোজিশনের উপর বেস করে কি কি স্ফিয়ার একে ভাগ করা যায়, এই ধরনের প্রশ্ন নর্মালি এখান থেকে আসতে পারে। পরেরটাতে আসছি, পরের পয়েন্টে আসছি যেখান থেকে মোস্টলি কোশ্চেন গুলো আসে, বেসড অন দা হাইট অ্যান্ড টেম্পারেচার। এটা কম্পোজিশন হবে না, বেসড অন হাইট অ্যান্ড টেম্পারেচার। হাইট অ্যান্ড টেম্পারেচারের উপর বেস করে
জোভিয়ান প্ল্যানেটটা ওখানে দেওয়া আছে, দেখো আমি একটা জিনিস পড়াচ্ছি তার মধ্যে অন্য একটা কোশ্চেন। এনিওয়ে, জোভিয়ান প্ল্যানেট আমি যে নোটটা তোমাদের দিয়েছি সেখানেই লেখা আছে জোভিয়ান গ্যাস সেখানে বেশি থাকে তাকে বলা হয় জোভিয়ান প্ল্যানেট। যেগুলো আমাদের আউটার প্ল্যানেট গুলোকে জোভিয়ান প্ল্যানেট বলা হয়। তোমাদের যে নোটটা আমি দিয়েছি, যে এমসিকিউটা দিয়েছি সেখান থেকে তো জিজ্ঞেস করছো, সেখানে এমসিকিউটার মধ্যেই দেখবে জোভিয়ান প্ল্যানেট কাকে বলে কেন বলে লেখা রয়েছে। জোভিয়ান প্ল্যানেট হচ্ছে আউটার প্ল্যানেট গুলোকে বলা হয় যেখানে আমার জোভিয়ান গ্যাসের পরিমাণ বেশি থাকে। বুঝতে পারলে? আর একটা রিকোয়েস্ট, আমি একটা টপিক পড়াচ্ছি তার মধ্যে অন্য টপিকের কোশ্চেন জিজ্ঞেস করো না। ডেফিনেটলি কোশ্চেন জিজ্ঞেস করবে, 100% কোশ্চেন জিজ্ঞেস করবে। আগে করো পরে করো, এই টপিকটা করছি, ওটা আগের ক্লাস তো। তো একটা টপিকের মধ্যে রাখো না তো তোমাদের পরে কিন্তু ডিস্টার্ব হবে, তোমাদের যখন পরে রেকর্ডেড দেখবে না তখন তোমাদের প্রবলেম হবে। হয় আগে করো অথবা পরে করো, 100 টাইমস জিজ্ঞেস করো বাট আগে পরে করে। বেসড অন হাইট অ্যান্ড টেম্পারেচার, উচ্চতা এবং টেম্পারেচারের উপর বেস করে অ্যাটমসফিয়ারকে কতগুলো ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। অনেক জায়গায় অনেক বইতে আয়নোস্ফিয়ারটাকে আলাদা ভাগে দেখবে, অনেক জায়গায় এটাকে এর মধ্যেই ভাগে দেখবে। আর একটা পরেরটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এই 5টা অথবা 6টা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। প্রথম ভাগটা ট্রোপোস্ফিয়ার, এগুলোর বাংলাটাও এগুলোই, এটার কোনো বাংলা আলাদা টার্ম হয় না। ট্রোপোস্ফিয়ার মানে ট্রোপোস্ফিয়ারই বলা হয়। ভূপৃষ্ঠ থেকে যদি নিরক্ষীয় অঞ্চল হয়, নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রোপোস্ফিয়ার রয়েছে। ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে যদি উঁচুতে ওঠা যায়, সমুদ্রতল থেকে উঁচুতে অল্টিটিউড ওয়াইজ যদি হাইটে ওঠো, তাহলে নিরক্ষীয় অঞ্চলে এটা রয়েছে আমার 18 কিলোমিটার পর্যন্ত, মেরু অঞ্চলে এটা রয়েছে 8 কিলোমিটার পর্যন্ত। কেন এটা পার্থক্য হয়, কেন এটা মেরুতে একরকম আর নিরক্ষীয় অঞ্চলে একরকম? তার কারণ নিরক্ষীয় অঞ্চলে আমার উত্তাপটা অনেক বেশি, সূর্য অনেকটা বেশি। কোনটার ইংলিশ টার্ম বলবো, আমি তো ইংলিশে মানে কি সমস্যা, কোনটার ইংলিশ টার্ম বলবো, কোনটা বাংলা বললাম আমি? নিরক্ষীয় মানে হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজন, নিরক্ষীয় মানে ইকুয়েটোরিয়াল রিজন। ইকুয়েটোরিয়াল রিজন অর নিরক্ষীয় অঞ্চলে এটার হাইটটা হচ্ছে 18 কিলোমিটার পর্যন্ত, আর মেরু অঞ্চলের হাইটটা হচ্ছে 8 কিলোমিটার পর্যন্ত। কেন এরকম ডিফারেন্সটা হয়? এটা ডিফারেন্সটা হওয়ার কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপটা অনেক বেশি থাকে, তো এই অঞ্চলে যে বাতাসটা থাকে সেটা অনেক দূর পর্যন্ত উত্তপ্ত হয়ে অনেকটা দূর পর্যন্ত, অনেকটা হাইট পর্যন্ত এটা উঠতে পারে। তো তাই জন্য এটার উচ্চতাটা নিরক্ষীয় অঞ্চলে ইকুয়েটোরিয়াল রিজিয়নে অনেকটা বেশি হয়, আর ট্রপিক আর পোলার রিজিয়নে মেরু অঞ্চলে এটা অনেকটা কম হয়। এটাকে বলা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। ওকে, আচ্ছা, ট্রোপোস্ফিয়ারটাতে হাইট বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতাটা, সরি, হাইট বাড়ার সঙ্গে সঙ্গে আমার টেম্পারেচার কমে যায়। ট্রোপোস্ফিয়ার অঞ্চলে হাইট যত বাড়ে টেম্পারেচার কমে যায়। 1 কিলোমিটার হাইট যদি বাড়ে, ভূপৃষ্ঠ থেকে যদি 1 কিলোমিটার উঁচুতে ওঠা যায়, ভূপৃষ্ঠ থেকে যদি 1 কিলোমিটার উঁচুতে ওঠা যায়, তাহলে আমার টেম্পারেচারটা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। তোমরা কোনো কোনো বইতে হয়তো 6.4 ডিগ্রি পেতে পারো, আমি 6.5 ডিগ্রি দিয়েছি, তার কারণ এনসিআরটি তে 6.5 বলা হয়, এনসিআরটি ফলো করলে 6.5 বলা হয়, তাই আমি 6.5 দিয়েছি। তোমরা কোনো কোনো বইতে 6.4ও পেতে পারো। 1 কিলোমিটার উচ্চতায় উঠলে টেম্পারেচারটা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। এটা আমার ট্রোপোস্ফিয়ারের একটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। এইটাকে বলা হয় ল্যাপস রেট। এই যে টেম্পারেচারটা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায়, এটাকে বলা হচ্ছে ল্যাপস রেট, এটাকে বলা হয় ল্যাপস রেট। ওকে, আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে এই জন্য মানে এরকম এই ট্রোপোস্ফিয়ার তো সব জায়গায় সেম উচ্চতায় থাকে না,
তাই জন্য নিরক্ষীয় অঞ্চলে যখন তুমি একদম উপরে পর্যন্ত যাবে তখন তোমার টেম্পারেচারটা -18 পর্যন্ত হয়ে যায়। মানে এখানকার উচ্চতাটা, সরি, এখানকার আমার টেম্পারেচারটা -45 পর্যন্ত হয়ে যায় এবং পোলার অঞ্চলে টেম্পারেচারটা -80 পর্যন্ত হয়ে যেতে পারে। এটা হচ্ছে ল্যাপস রেট এখানে দেখতে পাওয়া যায়। এই ট্রোপোস্ফিয়ারটা ইজ ক্যারেক্টারাইজড উইথ টেম্পারেচার ইনভার্সন, টার্বুলেন্স, এগুলো দ্বারা ক্যারেক্টারাইজ হয়েছে। টার্বুলেন্স মানে কি? এই যে যত ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন, এই যা যা কিছু হয় এগুলোকে টার্বুলেন্স বলা হচ্ছে একসাথে। এই সমস্ত যত ঝড় ঝঞ্ঝা যাই হোক সেটা আমার ট্রোপোস্ফিয়ারেই অনলি হয়, এছাড়া অন্য কোনো স্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা হয় না। তো এই জায়গাটা তোমাদের টার্বুলেন্স হচ্ছে। আরেকটা জিনিস কি হচ্ছে, আরেকটা হচ্ছে টেম্পারেচার ইনভার্সন। বাংলাতে এটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। টেম্পারেচার ইনভার্সন বা বৈপরীত্য উত্তাপ পয়েন্টটা কি, ব্যাপারটা কি, ব্যাপার এটা টেম্পারেচার ইনভার্সন হচ্ছে, ধরো একটা তোমার পাহাড় রয়েছে, পাহাড়ের মাথায় এখানে তোমার কোল্ড উইন্ড থাকার কথা, নর্মালি এখানে তোমার কোল্ড উইন্ড থাকার কথা, শীতল বায়ু থাকার কথা, আর এইখানটাতে তোমার কি থাকার কথা, হট উইন্ড থাকার কথা। এই জায়গাতে হট উইন্ড থাকার কথা, এটা কোল্ড উইন্ড থাকার কথা, রাইট? এরকমই নর্মালি হওয়ার কথা। কিন্তু শীতকালীন রাতের বেলায় কি হয়, যখন একদম শীতকালীন রাতের বেলা তখন কোল্ড উইন্ডটা হালকা হয় আর হট উইন্ডটা সেটা একটুখানি হেভি হয়, ভারী হয়। তো কোল্ড উইন্ড যেটা একটুখানি হালকা, সে কি করে, সে পাহাড়ের ঢাল বরাবর উপরের দিকে উঠে যেতে শুরু করে এবং এই যে কোল্ড উইন্ডটা সেটা ভারী হওয়ার জন্য সে এটা ঢাল বরাবর নিচের দিকে নামতে শুরু করে এবং ভোর রাতের দিকে দেখা যায় যে এই হট উইন্ডটা এখানে অবস্থান করে এবং কোল্ড উইন্ডটা এখানে অবস্থান করে। শীতকালীন রাতের বেলা এরকম জিনিসটা হয়ে থাকে পাহাড়ি অঞ্চলে, শীতকালীন রাতের বেলা পাহাড়ি অঞ্চলে এই জিনিসটা হয়ে থাকে। এইটাকে বলা হচ্ছে টেম্পারেচার ইনভার্সন। নর্মাল যা হওয়ার কথা তার থেকে জিনিসটা উল্টো হচ্ছে, এটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। এটাও শুধুমাত্র ট্রোপোস্ফিয়ার অঞ্চলেই দেখতে পাওয়া যায়, এছাড়া আর কোথাও এটা দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র ট্রোপোস্ফিয়ার অঞ্চলে এটা দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের টেম্পারেচার ইনভার্সন। টেম্পারেচার ইনভার্সন কিংবা ল্যাপস রেট কিংবা টার্বুলেন্স সমস্তটাই ট্রোপোস্ফিয়ারেরই ক্যারেক্টারিস্টিক্স। এতটুকুর মধ্যে কারোর ডাউট আছে? এতটুকুর মধ্যে কারোর ডাউট? লাস্ট পার্টটা মানে কি, টেম্পারেচার ইনভার্সনটা? টেম্পারেচার ইনভার্সন মানে হচ্ছে নর্মালি তোমার উপর দিকে ঠান্ডা হাওয়া থাকার কথা আর নিচের দিকে পাহাড়ের উপত্যকা অঞ্চলে গরম হাওয়া থাকার কথা, এটার অপোজিটটা যখন হয়ে যায় তখন তাকে বলা হয় টেম্পারেচার ইনভার্সন। উপরের দিকে আমার ঠান্ডা বাতাস থাকার কথা, নিচের দিকে আমার গরম বাতাস থাকার কথা, কিন্তু যখন এটা থেকে অপোজিট সিচুয়েশনটা হয়, উপরে আমার গরম বাতাস চলে যায় এবং নিচে আমার ঠান্ডা বাতাস চলে আসে, তখন তাকে বলা হয় টেম্পারেচার ইনভার্সন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে টেম্পারেচার ইনভার্সন কোথায় দেখা যায়, টেম্পারেচার ইনভার্সন ল্যাপস রেটের মান কত, ল্যাপস রেট কোথায় দেখা যায়, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। ট্রোপোস্ফিয়ারের হাইট একটু আগে বললাম 18 কিলোমিটার হয়, নিরক্ষীয় অঞ্চলে, পোলার অঞ্চলে হয় 8 কিলোমিটার। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচার 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে, তাকে বলা হয় ল্যাপস রেট। কোস্টাল এরিয়াতে হয় না, পার্বত্য অঞ্চলে হয়। টেম্পারেচার ইনভার্সন পার্বত্য অঞ্চলে হয়ে থাকে। ফার্স্ট পয়েন্ট কোনটা? এইটা টার্বুলেন্স, এটা বলছো? এটাই তো বললাম বাবা। ফার্স্ট পয়েন্ট মানে কোনটা বলছো? ইকুইটোরিয়াল অঞ্চলে এটার উচ্চতা 18 কিলোমিটার পর্যন্ত থাকে আর পোলার অঞ্চলে এটার উচ্চতা 8 কিলোমিটার পর্যন্ত থাকে। ট্রোপোস্ফিয়ারটা পোলার অঞ্চলে 8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থাকে, ইকুইটোরিয়াল অঞ্চলে এটা 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থাকে। আর কোনো ডাউট আছে এইটুকুর মধ্যে? আর কারোর কোথাও ডাউট?
টার্বুলেন্স মানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি এগুলোকে বলা হয়। পরের পয়েন্টে যাচ্ছি। পরের পয়েন্টটা হচ্ছে আমাদের ট্রোপোপজ। যখন একটা স্ফিয়ার থেকে অন্য একটা স্ফিয়ারে যাওয়া হয় তখন সেখানে একটা পজ আসে। পজ কথাটার মানে কি? পজ কথাটার মানে হচ্ছে থেমে যাওয়া। পজ মানে থেমে যাওয়া, তারপরে জিনিসটা আবার চেঞ্জ হচ্ছে, তাই তো? তো পজ কথা মানে যদি থেমে যাওয়া হয়, ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে রয়েছে ট্রোপোপজ। প্রত্যেকটা লেয়ার থেকে অন্য লেয়ারে যাওয়ার মধ্যে একটা পজ থাকে। প্রত্যেকটা লেয়ার থেকে একটা লেয়ার থেকে অন্য লেয়ারে যাওয়ার মধ্যে একটা পজ থাকে। যেমন ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে যাওয়ার মধ্যে ট্রোপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারে যাওয়ার মধ্যে মেসোপজ, এরকম একটা একটা করে পজ থাকে। পজ কথার মানে হচ্ছে থেমে যাওয়া, যেখানে কোনো যেটা বেসিক্যালি একটা ট্রানজিশন জোন। ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ এই সমস্তগুলো হচ্ছে একটা ট্রানজিশন জোন, যেখান থেকে জিনিসটা ট্রানজিট করছে। ট্রোপোপজ অঞ্চলটা ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে অবস্থিত। এই অঞ্চলটা ইজ মার্কড উইথ কনস্ট্যান্ট টেম্পারেচার। এইখানে টেম্পারেচারটা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়েও না কমেও না, সেম থাকে, কনস্ট্যান্ট থাকে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানকার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচারটা বাড়ে না, টেম্পারেচারটা কমে না, টেম্পারেচার যা থাকার একই থাকে। ট্রোপোস্ফিয়ারটাকে বলা হয় ক্ষুব্ধ মন্ডল, বাংলাতে এটাকে বলা হয় ক্ষুব্ধ মন্ডল। তার কারণ এই জায়গাটাতে আমার সব থেকে বেশি ঝড় ঝঞ্ঝা হয়। ট্রোপোপজ অঞ্চলটাকে বলা হয় স্তব্ধ মন্ডল। স্তব্ধ মন্ডল তার কারণ এখানে টেম্পারেচারটা বাড়েও না কমেও না, কিচ্ছু হয় না, স্তব্ধ মন্ডল। আরেকটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এই জায়গাটা একদম শান্ত অঞ্চল, এইটাকে বলা হয় শান্ত মন্ডল। ওকে, পরের পয়েন্টে আসছি। পরের পয়েন্ট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের পয়েন্ট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তোমরা দেখতে পাচ্ছ ট্রোপোস্ফিয়ারটা এত কিলোমিটার রয়েছে, তারপরে এই জায়গাটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উপরের জেট প্লেন যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, এই লেয়ারে যাবে। ক্ষুব্ধমণ্ডলের কোনো ইংলিশ হয় বলে আমি জানি না, এটাকে বাংলা ভাষায় বলা হয়। যারা বাংলাতে থাকে তার জিনিসটা বলা থাকে, আমাদের কোনো প্রশ্ন থেকে পড়বে না, এটা জাস্ট ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর জন্য বললাম। ক্ষুব্ধমণ্ডলের কোনো ইংলিশ আলাদা করে হয় বলে আমার জানা নেই। তো এটা জাস্ট ওই তিনটে জোনের ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর জন্য লেখা বলা হয়, যে এখানে শান্ত হয়ে থাকে, কোনো ঝড়ঝঞ্ঝা হয় না, তো শান্তমণ্ডল। মানে ডাকনাম হয় না, সে ডাকনাম। ওই জায়গাটাতে টেম্পারেচার বাড়ে না কমে না, তো স্তব্ধ হয়ে থাকে, তো স্তব্ধ মন্ডল, এইভাবে রেফার করা হয়, বোঝার জন্য ওটা বললাম। জেট প্লেন আর এরোপ্লেন সেম নয়। জেট প্লেনটা হচ্ছে যে প্লেনটা চলে যাওয়ার পর দেখবে আকাশের মধ্যে একটু সাদা রঙের লাইন থেকে যায়। একটা প্লেন, জেট প্লেনটা হচ্ছে আকাশের মধ্যে চলে যাওয়ার পর একটা সাদা রঙের লাইন থেকে যায়, সেটা হচ্ছে জেট প্লেন। অ্যান্ড এরোপ্লেনটা নর্মাল এরোপ্লেন। তোমরা যারা প্লেনে চলেছো তোমরা দেখবে যে প্লেনের মধ্যে টার্বুলেন্স হয়, অ্যানাউন্স করে যে এখন আমরা টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, তো প্লিজ সিট বেল্টটা বেঁধে নিন। টিভিতেও দেখা যায়, তাই না? তো স্তব্ধ মানে জেট প্লেনটা যায় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে। না, স্ট্র্যাটোস্ফিয়ারকে আপার লোয়ার এরকম করে ভাগ করা যায় না, স্ট্র্যাটোস্ফিয়ারটা স্ট্র্যাটোস্ফিয়ার। রকেটটা মহাকাশে যায়। রকেট আমার বাড়ি থেকে তোমার বাড়ি যাবে না, ও মহাকাশে যায়। এরোপ্লেন যদি বলা হয় সেটা আমাদের ট্রোপোস্ফিয়ারই হবে। এরোপ্লেন এতটা এত যানবাহন নিয়ে, মানে যানবাহন বলছি, এতটা ক্যারি করে, এতটা
ওয়েট নিয়ে সে স্ট্র্যাটোস্ফিয়ারে যায় না। অনেক সময় কিছু কিছু অংশে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যায়, কিন্তু নর্মালি আমরা যেটা দেখি, আমরা যেটা এরোপ্লেন দেখি, সেটা ট্রোপোস্ফিয়ারের মধ্যে দিয়ে যায়। জেট প্লেন হলে সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যায়। প্লেনে দেখবে অনেক সময় টার্বুলেন্স হয় না। টার্বুলেন্সটা কেন ফিল করা হয়? ট্রোপোস্ফিয়ারেই একমাত্র টার্বুলেন্স হয়, এবং প্লেনে যে টার্বুলেন্সটা হয় সেটা ট্রোপোস্ফিয়ারের জন্যই হয়। মেঘ টেঘ মধ্যে, এর মেঘের মধ্যে দিয়ে প্লেনটা যায় না, তো তাই জন্য সেটা ট্রোপোস্ফিয়ারে দিয়ে যায়। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে পরের লেয়ারটা, ট্রোপোস্ফিয়ারের উপরের লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আমি এর নামটা চেঞ্জ করে দিচ্ছি, আজকে আমি ইন্ডিয়ান লোকেশন ধরতে পারবো না, আমি এর নামটাকে অ্যাটমসফিয়ার সেকেন্ড করে দিচ্ছি। ইন্ডিয়ান লোকেশন আজকে চ্যাপ্টারটা শুরু করা যাবে না, যাতে পরে তোমরা বুঝতে পারো, তাই জন্য আমি নামটাকে চেঞ্জ করে দিলাম, অ্যাটমসফিয়ার 2 করে দিলাম। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের উপরের পার্টটা। এইখানে কি হয়, উচ্চতার বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচারও বৃদ্ধি পেতে থাকে। এই জিনিসটা জানবে যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এগুলো যখন পরপর থাকে, একটা জায়গায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচার হ্রাস পায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচার বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচার হ্রাস পায়, এরকম অল্টারনেট ওয়েতে হতে থাকে। একটা জায়গায় বৃদ্ধির সাথে কমে যায়, একটা সাথে বৃদ্ধির সাথে বেড়ে যায়, আবার কমে যায়, আবার বেড়ে যায়, এইরকম করে জিনিসটা চলে। তো স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচার বৃদ্ধি পায়। এই জায়গা দিয়ে এখান থেকে প্রশ্ন আসে, জেট প্লেন কোন লেয়ারে চলে? এই প্রশ্নটা এখানে আসে। জেট প্লেন এই লেয়ারে চলে, স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে চলে। স্ট্র্যাটোস্ফিয়ারের একটা অংশ রয়েছে যেটাকে বলা হয় ওজোনোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 30 থেকে 60 কিলোমিটার উচ্চতার জায়গাটাতে ওজোন মলিকিউলের পরিমাণ অত্যন্ত বেশি থাকে। ওজোন মলিকিউলের পরিমাণ অত্যন্ত বেশি থাকে। সেই ওজোন মলিকিউলের পরিমাণ বেশি থাকার জন্য সেগুলো সূর্য থেকে আগত যে আল্ট্রাভায়োলেট রে রয়েছে সেটাকে রিফ্লেক্ট করে মানে বাইরের দিকে পাঠিয়ে দেয়, মহাকাশে পাঠিয়ে দেয়। এইটাকে বলা হচ্ছে আমাদের ওজোনোস্ফিয়ার। যেহেতু এই অঞ্চলে ওজোনোস্ফিয়ারটা কি করছে, সূর্যের এই আলোটাকে রিফ্লেক্ট করে বাইরে ফেলে দিকে বার করে দিচ্ছে, তো শুধুমাত্র এই জায়গার টেম্পারেচারটা না 5 ডিগ্রি মতো বেশি হয়। নর্মাল যা স্ট্র্যাটোস্ফিয়ারের টেম্পারেচার, তার তুলনায় এই জায়গার টেম্পারেচারটা 5 ডিগ্রি মতো বেশি হয়। এখানে একটা জিনিস জেনে রাখবে যে এই এই জায়গাটাতে ওজোন হোল যেটাকে বলা হয়, ওজোন হোল মেনলি আমাদের মরু অঞ্চলে দেখতে মেরু অঞ্চলে দেখতে পাওয়া যায়, পোলার রিজিয়নে দেখতে পাওয়া যায়। ওজোন হোল মেনলি মেরু অঞ্চলে বা পোলার রিজিয়নে দেখতে পাওয়া যায়। আর ওজোন ডিপ্লিশন সেটা আমাদের নিরক্ষীয় অঞ্চলে হয়। নিরক্ষীয় অঞ্চলে নর্মালি আমাদের ওজোন হোল হয় না, ওজনের ডিপ্লিশন হয়। ডিপ্লিশন মানে হচ্ছে লেয়ারটা পাতলা হয়ে যায়। ওজোন হোল হলে সেটা আমার পোলার রিজিয়নে হয়। ওজোনোস্ফিয়ারকে বলা হচ্ছে আমার কেমোস্ফিয়ার, তাই কারণ হচ্ছে এখানে অনেক কেমিক্যাল অ্যাক্টিভিটি চলে, এই জায়গাতে অনেক কেমিক্যাল অ্যাক্টিভিটি চলে, তো তাই জন্য একে কেমোস্ফিয়ারও বলা হয়। ওকে, এই দুটোর মধ্যে কোথাও ডাউট, কোনো কোশ্চেন? কোনটা বুঝতে পারলে না? কোনটা রিপিট করব? পুরোটা রিপিট করব? দুটো পোলেই দেখতে পাওয়া যায়। তুমি কি ক্লাসে ছিলে না? পুরোটা রিপিট করতে বলছো, কোনো পার্টিকুলার জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে?
ওজোনোস্ফিয়ার এটা লোয়ার পার্টে থাকে, ওজোনোস্ফিয়ারটা থাকে মেইনলি 30 থেকে 60, আপার পার্টে থাকে। আপার মানে মিডিল থেকে আপার পার্টে এরকম জায়গাতে থাকে, 30 থেকে 60 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটা থাকে। এটা হচ্ছে তো আমার ধরো ট্রোপোস্ফিয়ারের ওপরে 50, তো এটা হচ্ছে আমাদের 30 থেকে 60 এরকম জায়গার মধ্যে থাকে, আপারের দিকে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে ওজোনোস্ফিয়ারটা। পুরোটা রিপিট করা যাবে না, একটু তুমি পার্টিকুলারলি বলো কোন জায়গাটা বুঝতে অসুবিধা, আমি সেটাকে রিপিট করব। পুরোটা রিপিট করলে বাকিদের প্রবলেম হতে পারে। আর কারোর কোনো ডাউট? আর কারোর কোনো কোয়েরি? ওজোনোস্ফিয়ারটা হচ্ছে যেখানে আমার ওজোন লেয়ারটার মধ্যে মানে যে স্ট্র্যাটোস্ফিয়ারিক অঞ্চলের মধ্যে ওজোন গ্যাসের মলিকিউল গুলো বেশি, যে জায়গাটা থেকে আমার সূর্যরশ্মিটা রিফ্লেক্ট হয়ে মহাকাশে ফিরে যাচ্ছে, সেটা সেই লেয়ারটাকে বলা হচ্ছে ওজোনোস্ফিয়ার। ওজোন হোল হচ্ছে ওই লেয়ারের মধ্যে হোল হয়ে গেলে সেটাকে বলা হয় ওজোন হোল। দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। কারোর কোনো ডাউট? পরের পয়েন্টে যাচ্ছি। প্রকাশ, তুমি আমাকে বললে রিপিট, প্রথমে তুমি লিখেছো রিপিট, তারপর আমি বললাম কোন পার্টটা, তুমি বললে পুরোটা। তো আমি তোমাকে আবার জিজ্ঞেস করলাম কোনো পার্টিকুলার জায়গায় প্রবলেম থাকলে বলো। পুরোটা রিপিট করলে আমার ক্লাসের টাইমটা অনেকটা চলে যাবে, বাকিদের প্রবলেম হবে। এমনিতে আমি একটু লেট রান করছি, আমি ডিটেলসে যাচ্ছি বলে। তাই এরকম করে পুরোটা রিপিট এইরকম করে বলো না, যদি কোনো পার্টিকুলার অসুবিধা থাকে কোনো জায়গায় তাহলে অবশ্যই বলো, আমি বলবো। ওজোন হোল হচ্ছে যখন ওজোনোস্ফিয়ারের মধ্যে হোল দেখা যায়, গর্তের সৃষ্টি হয়, যার জন্য আল্ট্রাভায়োলেট রেটা পৃথিবী পৃষ্ঠে চলে আসে, তখন তাকে বলা হয় ওজোন হোল, যেটা নর্মালি পোলার রিজিয়নে দেখতে পাওয়া যায়। পরের পয়েন্টে আসছি। পরের পয়েন্টে আসছি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারটা হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে রয়েছে স্ট্র্যাটোপজ, প্রত্যেকটাতে আমি দেখিয়েছিলাম যে একটা লেয়ার শেষ হলে তারপর সেখান থেকে পজ থাকবে। এটা হচ্ছে ট্রোপোপজ, এটা হচ্ছে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারে যাওয়ার মধ্যে থাকে স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ারের মাঝে যাওয়ার মধ্যে থাকে মেসোপজ। এরকম করে পজ থাকে প্রত্যেকটা ক্ষেত্রে। তো মেসোপজের পরে রিজয়েন করো, কিছু শো না করলে রিজয়েন করো, বাকিদের কাছে শো করছে, তুমি একটু রিজয়েন করে নাও। মেসোস্ফিয়ারের পরে থেকে মানে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে আপ টু 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটা হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে বা স্ট্র্যাটোপজের পরে আপ টু 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটা হচ্ছে মেসোস্ফিয়ার। এখানে কি হচ্ছে, আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচার আবার হ্রাস পাচ্ছে, একটাতে বাড়ে একটাতে কমে, এরকম করে হবে বলেছিলাম, অল্টারনেট ওয়েতে হয়। তো এখানে কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচার এখানে আবার হ্রাস পাচ্ছে। এখান থেকে প্রশ্ন আসে যে কোন লেয়ারে আমার উল্কাগুলো এসে পুড়ে যায়, কোন লেয়ারে, কোন লেয়ারে জেট প্লেন চলে, কোন লেয়ার থেকে আমার বৈদ্যুতিক মানে রেডিও তরঙ্গগুলো রিফ্লেক্ট হয়, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসে। তো উল্কাপাত যেটা হয়, উল্কাগুলো এই লেয়ারে এসে বার্ন করে যায়। উল্কাপাত আমরা যে উল্কা দেখি না, সেই উল্কাটা হচ্ছে আমার এই লেয়ারে এসে সেটা ফ্রিকশন জনিত কারণে অ্যাটমসফিয়ারের যে লেয়ারটা, যেখানে আমাদের ঘর্ষণ জনিত কারণে এখানে লেয়ারটাতে এসে জ্বলে যায় এবং এই লেয়ার থেকে আমরা এটাকে উল্কাপাত হিসেবে দেখতে পাই। ওকে, এইটার আপার লিমিটটা হচ্ছে মেসোপজ, এইটার আপার লিমিটটা হচ্ছে মেসোপজ। মেসোপজের পর তারপর শুরু হলো থার্মোপজ। ফ্রিকশন মানে ঘর্ষণ, ঘর্ষণ জনিত কারণে এটা জ্বলে যায়, এতটা ফোর্সে আসে যে বাতাসের সঙ্গে বা বাতাসের যে পার্টিকেল রয়েছে তার সাথে ঘর্ষণ জনিত কারণে এটা জ্বলে যায়। পরেরটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এত পর্যন্ত ছিল আমার হোমোস্ফিয়ার, মনে আছে হোমোস্ফিয়ার বলছিলাম তিনটে লেয়ারের মধ্যে থাকে, এত পর্যন্ত ছিল হোমোস্ফিয়ার। এত পর্যন্ত বাতাসের যে অনুপাতগুলো
যতটা থাকার কথা ততটাই থাকে, কমে বাড়ে না, তত সেরকমই থাকে। এরপর শুরু হলো আমার হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ারের মধ্যে প্রথম হচ্ছে থার্মোস্ফিয়ার। ওকে, প্রথম কথা, মেসোপজের পরের অঞ্চলটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এখানে আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচার বৃদ্ধি পায়। এখানেও উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা বৃদ্ধি পেতে থাকে। 80 কিলোমিটার থেকে 400 কিলোমিটার উচ্চতা পর্যন্ত মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার চলতে থাকে। থার্মোস্ফিয়ারটাতে এখান থেকে আমার কি হয় মেনলি, থার্মোস্ফিয়ারটাতে আমাদের রেডিও ওয়েভটা ট্রান্সমিটেড হয়। আচ্ছা, আমি একটুখানি ক্লিয়ার করে বলে দিই, যদি পরীক্ষার হলে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কোন লেয়ার থেকে রেডিও ওয়েভ ট্রান্সমিটেড হয়, সেখানে যদি আয়নোস্ফিয়ারের নাম না থাকে তাহলে আনসারটা থার্মোস্ফিয়ার করবে। কোন লেয়ার থেকে আমার বৈদ্যুতিক তরঙ্গটা রিফ্লেক্ট হয়, বেতারের তরঙ্গটা, রেডিও তরঙ্গটা রিফ্লেক্ট হয়, রেডিও ওয়েভটা ট্রান্সমিটেড হয়, তাহলে আনসারটা থার্মোস্ফিয়ার করবে। ওকে, আর যদি আয়নোস্ফিয়ার থাকে তাহলে আয়নোস্ফিয়ার করবে। যদি আয়নোস্ফিয়ার থাকে তাহলে আয়নোস্ফিয়ার করবে, যদি থার্মো থাকে তাহলে থার্মো করবে, যদি দুটোই থাকে তাহলে আয়নোস্ফিয়ার করবে আনসার। যদি দুটোই থাকে তাহলে আনসারটা আয়নোস্ফিয়ার করবে। আয়নোস্ফিয়ারটা বেসিক্যালি আয়ন থাকে, তো তাই জন্য জিনিসটা পার্টিকেলটা রিফ্লেক্ট হতে পারে। চার্জ মলিকিউল থাকে, তাই জন্য রেডিও ওয়েভটা ওখান থেকে ট্রান্সমিটেড হয়। যদি অপশনে থার্মোস্ফিয়ার না থাকে তাহলে আয়নোস্ফিয়ার থাকবে, তখন আয়নোস্ফিয়ার করবে। যদি অপশনে আয়নোস্ফিয়ার না থাকে, থার্মোস্ফিয়ার থাকে, তাহলে থার্মোস্ফিয়ার করবে। যদি দুটোই থাকে আনসারটা আয়নোস্ফিয়ার করবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? ঠিক আছে কেয়া, গুড ইভিনিং। ওকে, চলো, তো রেডিও ওয়েভ এই এখান থেকে আমার রিফ্লেক্ট ব্যাক করে। পরের পয়েন্টটাতে আসছি। আচ্ছা, আয়নোস্ফিয়ারটা না লোয়ার নয়, আপার। কয়েকটা ভুল এখানে টাইপ হয়ে গেছে আমার। আপার থার্মোস্ফিয়ারটা হচ্ছে আমাদের আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের মেন কাজটা কি, এখান থেকে মেন কি কি হয়, আমরা যে মেরুজ্যোতি দেখি না, দেখাচ্ছি আমি ছবিটা এনেছি কিনা, নেই, এখানে ছবিটা নেই। মেরুজ্যোতি তোমরা ছবিটা জানো, মানে মেরুজ্যোতি কিরকম দেখতে হয় জানো? যেটা আমাদের নরওয়ে টরওয়েতে দেখতে পাওয়া যায় মেরুজ্যোতি, অরোরা অস্ট্রেলিয়াসিস, অরোরা বোরিওলিসিস। উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে মেরুজ্যোতি যেটাকে বলা হয়, সেটা আমার এই লেয়ার থেকে দেখতে পাওয়া যায়। মেরুজ্যোতি, হ্যাঁ একদম পোলার রিজিয়নই দেখতে পাওয়া যায়। অরোরা অস্ট্রেলিয়াসিস আর অরোরা বোরিওলিসিস, এই দুটো আমার মেরুজ্যোতি এই অঞ্চল থেকে দেখতে পাওয়া যায়। দক্ষিণ গোলার্ধে এটাকে বলা হয় অরোরা অস্ট্রেলিয়াসিস, উত্তর গোলার্ধে এটাকে বলা হয় অরোরা বোরিওলিসিস। ওকে, এইটা হচ্ছে আয়নোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। আয়নোস্ফিয়ারটা তৈরি হয়, আয়নোস্ফিয়ারটা বেসিক্যালি আমার চার্জ মলিকিউল এখানে থাকে। কেন হয় সেটা যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে আমি বলবো, আদারওয়াইজ আমি স্কিপ করে যাব, কারণ কি করে মেরুজ্যোতি হয় সেটা তোমাদের কোনো পরীক্ষায় আসবে না। নর্দার্ন লাইটস কি করে তৈরি হয় কোনো পরীক্ষায় আসবে না। যদি মানে এমনি শুনতে চাও তাহলে আমি বলতে পারি। এখান থেকে কোশ্চেন আসে, প্রত্যেকটা পয়েন্টে বলছি ভাই, তোমরা ঘুমোচ্ছ নাকি? প্রত্যেকটা পয়েন্টে বলছি এখান থেকে কি কোশ্চেন আসতে পারে। এখানে আসতে পারে যে কোনখান থেকে রেডিও ট্রান্সমিট হয়, কোন কোন লেয়ারে আমার অরোরা অস্ট্রেলিয়াসিস অরোরা বোরিয়ালিসিস দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা পয়েন্টে বলছি। না, এই দুটোর মধ্যে কোনো থার্মোপজ থাকে না, এটা একটাই লেয়ার, এটা একটাই লেয়ার, তাহলে আমি দুটোকে আলাদা লেয়ার বলতাম। আচ্ছা, কেন কেন আমাদের এখানে অরোরা অস্ট্রেলিয়াসিস বোরিয়ালিসিস দেখতে পাওয়া যায়, কেন শুধুমাত্র মেরু অঞ্চলেই দেখতে পাওয়া যায়, পোলার রিজিয়নেই কেন দেখতে পাওয়া যায়, কেন অন্য জায়গায় দেখতে পাওয়া যায় না? তার কারণ হচ্ছে, ফার্স্ট অফ অল, এই যে লাইটসটা সেটা পুরোটা ডিপেন্ড করে সূর্যের ওপর। সূর্যতে সৌর ঝড় হয়, সৌর ঝড় হলে, সূর্যতে এক রকমের ঝড় হয় বেসিক্যালি, সেই সৌর ঝড় হলে সূর্য থেকে কিছু চার্জ পার্টিকেল বা চার্জ মলিকিউল গুলো থাকে, আয়ন, মানে ধরো নর্মাল একটা অ্যাটম, সেগুলো যদি চার্জ হয়ে যায় না তাহলে সেগুলো আমাদের আয়নে পরিণত হয়। সেই চার্জ আয়নগুলো পৃথিবীর দিকে বা যে কোনো গ্রহের দিকে আকর্ষিত হয়, এবং পৃথিবীর যে মানে পৃথিবীর যে
সব থেকে বেশি আকর্ষণ করে এটা দুটো পোল রিজিয়নে, কারণ এখানে আমাদের মানে এই দুটো জায়গায় আকর্ষণের পরিমাণটা সব থেকে বেশি, এই দুটো জায়গায় সব থেকে বেশি আকর্ষিত হতে পারে, এই দুটো জায়গায় আমার নামটাই মনে পাচ্ছে না, যাই হোক এই দুটো জায়গায় আমার সব থেকে বেশি চার্জ পার্টিকেল গুলো আকর্ষিত হয়। কারণ এই পৃথিবীর যে আমার মানে যেটা আমার একদম বই মানে কি বলছে এটা, ম্যাগনেটিক ফিল্ড, আমি টার্মটাই মনে করতে পারছিলাম না, আর্থের ম্যাগনেটিক পোল, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড টার্মটা মনে হচ্ছিল না, পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ডটা আমার পোলার রিজিয়নে থাকে, তাই জন্য চার্জ পার্টিকেল গুলো আমার পোলার রিজিয়নে আকৃষ্ট হয়। এই চার্জ পার্টিকেল গুলো যখন পোলার রিজিয়নে আকৃষ্ট হয় তখন এরা পোলার রিজিয়নে এসে পোলার রিজিয়নে যে পার্টিকেল গুলো রয়েছে, যেমন ধরো অক্সিজেন, নাইট্রোজেন, এই যে অক্সিজেন গুলো রয়েছে, এই যে পার্টিকেল গুলো রয়েছে, সেগুলোকে চার্জ করে দেয়। সেগুলোকে চার্জ করে দেওয়ার জন্য শুধুমাত্র ওই চার্জ পার্টিকেল থেকে একরকমের লাইট নির্গত হতে থাকে, সেটাকে বলা হচ্ছে আমাদের মানে মরুজ্যোতি। এটা পুরোটা হয় সূর্যের উপরে ডিপেন্ড করে, সূর্য থেকে চার্জ পার্টিকেল গুলো আসে এবং পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমার দুটো পোল রিজিয়ন অবস্থান করে, সেই দুটো পোল রিজিয়নে গিয়ে পৃথিবীর যে ওখানে যে আয়নগুলো, যে নর্মাল মলিকুলস গুলো রয়েছে, সেগুলোকে চার্জ করে এবং সেখান থেকে লাইটটা নির্গত করে। তাই জন্য আমার দুটো পোলে এই লাইটটা দেখতে পাওয়া যায়, আর কোথাও দেখতে পাওয়া যায় না। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন লেয়ারে মরুজ্যোতি দেখতে পাওয়া যায়, অরোরা অস্ট্রেলিসিস কোথায় হয়, অরোরা বোরিওলিসিস কোথায় হয়, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসে। ওকে, ডাউট? না, আপার। ওকে, পরেরটাতে আসছি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারটা হচ্ছে যেটাকে আমরা মহাকাশ হিসেবেই কনসিডার করা হয়, আপার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, যেটা আমার এই 400 কিলোমিটারের বাইরে যেটা রয়েছে, সেটা হচ্ছে আমার আপার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, যেটাকে আমরা পুরোপুরি মহাকাশের সঙ্গে এটাকে কম্পেয়ার করা হয়। দিস লেয়ার ইজ কনসিডার্ড অ্যাজ স্পেস। এখানে কিছু লাইট গ্যাসেস লাইক হিলিয়াম, হাইড্রোজেন, এগুলো এখানে ফ্লোট করতে থাকে। তো এটা হচ্ছে একদম উপরের স্ফিয়ারটা, উপরের লেয়ারটা। এবার আমাকে বলো এটুকুর মধ্যে কারোর কোথাও ডাউট আছে কিনা। স্যাটেলাইট এই রিজনে থাকে না, এর বাইরে থাকে। এক্সোস্ফিয়ার বলতে পারো, এক্সোস্ফিয়ার বলতে পারো, কিংবা তারও বাইরে থাকে। নর্দার্ন লাইটটা হচ্ছে সূর্য থেকে যে ঝড়টা আসে, সৌরঝড় আসে, যে চার্জ পার্টিকেল গুলো আসে, সেই চার্জ পার্টিকেল গুলো এখানকার যে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড পোল গুলো, সেই পোলে আকৃষ্ট হয় এবং পোলের যে গ্যাসগুলো রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, এগুলোকে চার্জ করে এবং সেই মলিকুল থেকে লাইট নির্গত হতে থাকে। তাই জন্য পোল রিজিয়নে লাইটটা দেখতে পাওয়া যায়। স্টার কি এক্সোস্ফিয়ারে থাকে? স্টার মানে হচ্ছে সূর্য। সূর্য কি পৃথিবীর কোলে বসবে? সূর্য কি পৃথিবীর কোলে বসে থাকবে? তুমি অলরেডি সৌরজগৎ পড়ে এসে এটা বলতে পারলে? স্টার মানে সূর্য, সূর্য তো সৌরজগতের মধ্যেই রয়েছে। সূর্য পৃথিবীর আগে 3টে গ্রহ রয়েছে, তারপরে গিয়ে সূর্য রয়েছে। না, কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন কখনো আসবে না। এই লেয়ারটাকে কনসিডার করা হয় অ্যাজ স্পেস, এটাকে মহাকাশের সঙ্গে কনসিডার করা হয়। অরোরা অস্ট্রেলিসিস দেখা যায় দক্ষিণ গোলার্ধে, অরোরা বোরিওলিসিস দেখা যায় উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে এটাকে বলা হয় বোরিওলিসিস, দক্ষিণ গোলার্ধে এটাকে বলা হয় অস্ট্রেলিসিস।
কোথাও ডাউট আছে আর? পজ লেয়ার গুলো মেইন লেয়ার না, পজ মানে হচ্ছে ট্রানজিশন জোন, একটা লেয়ার শেষ হয়ে অন্য একটা লেয়ার শুরু হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পজ। পজ ইজ এ ট্রানজিশন জোন। পিডিএফটা দিচ্ছি, একটু নিয়ে নাও। পিডিএফটা দিচ্ছি, একটু নিয়ে নাও। অ্যাটমসফিয়ারে পিডিএফটা দিচ্ছি, নিয়ে নাও। নর্মালি আসে না কত কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড, নর্মালি প্রশ্ন আসে না, আমার এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো। পিডিএফটা দিচ্ছি, ডাউনলোড করে নাও। হয়েছে ডাউনলোড? সব জায়গায় এমসিকিউ থাকবে না বাবা, সব জায়গায় এমসিকিউ থাকবে না। যারা ডাউনলোড করেছো একটু লিখে দাও তো কি করে ডাউনলোডটা হচ্ছে। যারা ডাউনলোড করেছো তারা একটু লিখে দাও তো কি করে ডাউনলোডটা হয়েছে। এখানে লিখে দাও, তাহলে আমি আর একবার দেবো। আগে লিখে দাও। যারা ডাউনলোডটা করতে পেরেছো একটু লিখে দাও যে কি করে ডাউনলোডটা হয়েছে। পূজা লিখে দিয়েছে, একবার দেখে নাও তোমরা। পূজা লিখে দিয়েছে, একবার দেখে নাও। কেউ ক্লোজ করবে না মানে কি? তোমারটা তুমিই ক্লোজ করতে পারো, অন্য কেউ তোমারটা কি করে ক্লোজ করবে? রেড কালারের ডাউনলোড লোগো থাকবে রাইট সাইডের দিকে, ওখানে ক্লিক করতে হবে। ওকে, আমি আরেকবার দিচ্ছি, লাস্ট টাইম দিচ্ছি, নিয়ে নাও। এখানে কিছু এমসিকিউ রয়েছে, কিন্তু সেটা এই চ্যাপ্টারের নয়। এখানে কিছু এমসিকিউ রয়েছে, বাট এই চ্যাপ্টারের নয়। দিলাম। কেউ ক্লোজ করছে না, তুমি মাথা খারাপ নাকি? কেন অন্যরা কেউ ক্লোজ করবে? যতটা দিয়েছি ততটাই পড়তে হবে। স্টার মানে সান? কি ভীষণ ভালো কোশ্চেন। স্টার মানে তারা। স্টার মানে তারা, নক্ষত্র। নক্ষত্র একটা এক্সাম্পল হচ্ছে সান। ম্যাম হচ্ছে না, প্লিজ সেন্ড। কোথায় গিয়ে সেন্ড করবো? বাড়িতে গিয়ে? দুবার সেন্ড করলাম আমি। হ্যাঁ, এক্সোস্ফিয়ার হেটারোস্ফিয়ারের মধ্যে পড়ছে। যদি পিডিএফ ডাউনলোড করতে না পারো তাহলে তোমরা দেখবে, যারা পরে দেখবে ক্লাসটা তারা দেখবে যে ক্লাস যখন রেকর্ডেড ক্লাসে যেখানে আপলোড হয় না, ওর পাশে পিডিএফ আকারে আসে, সেখান থেকে তোমরা পিডিএফটাকে পড়তে পারবে, ডাউনলোড হবে না বাট পড়তে পারবে। আমি আরেকবার দিচ্ছি, 3বার দিচ্ছি, এর থেকে বেশি দিতে পারবো না। আর আমি এইভাবেই পিডিএফ দেবো বাবু, সমস্ত কটা ব্যাচে সবাই পেয়ে যায়, তোমরা কেন পাচ্ছ না আমি জানি না। কয়েকজন পাচ্ছ না, বাকি সবাই পাচ্ছে। আমি আরেকবার পিডিএফটা দিচ্ছি, ট্রাই করো, আদারওয়াইজ আমার কিছু করার নেই, বাকিরা বন্ধুদের সঙ্গে থেকে নিয়ে নিতে পারো। না, আসতে পারে না, এরকম কোনো
শুধু আসতে পারে যে কোন লেয়ারে দেখতে পাওয়া যায়, ব্যাস, আর কোনো কিছু আসতে পারে না। সিলেবাস হচ্ছে নর্মালি আমাদের, আমি যেগুলো করাবো আমি তোমাদেরকে দিয়েও দিয়েছিলাম কি কি করাবো। সোলার সিস্টেম, অ্যাটমসফিয়ার, ইন্ডিয়ার সবটা মানে লোকেশন, ফিজিওগ্রাফি, ড্রেনেজ, সয়েল, ক্লাইমেট, ভেজিটেশন, ট্রান্সপোর্ট, ইন্ডিয়ার যা যা আছে সবটা। এর সাথে থাকবে রক সিস্টেম, এর সাথে থাকবে ওশানোগ্রাফির একটা পোর্শন। এইটা আমি তোমাদেরকে করাবো। হ্যাঁ, আমার ক্লাসটা জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে পড়ছে। ডেসক্রিপটিভ এক্সাম নিয়ে কি বলবো বলো, আমার পড়ানো ডান, এবার তোমরা জিজ্ঞেস করতে পারো কি বলবো বলো। ডেসক্রিপটিভটা তোমাদের ইংলিশের পোর্শন থেকে থাকছে, ইংলিশে থাকবে, সিজিএল এর। অরোরা বোরিয়ালিস থেকে কি ম্যাম ডেপথ? না বাবা, ডেপথের কোশ্চেন আসতে পারে না, শুধু কোশ্চেন আসতে পারে যেটা কোন লেয়ারে দেখতে পাওয়া যায়, ব্যাস, আর কোনো কোশ্চেন এখান থেকে আসবে না। এমটিএস এ আসে না, সিজিএল ও সিএইচএসএল ও আসে না। মাইক্রোফোন অন আছে, বলো, কিছু বলতে চাইলে বলতে পারো। লেয়ার গুলোর হাইট আসতে পারে, আমি হাইট দিয়েও দিয়েছি নোটে। কেউ কিছু বলবে? কারোর কোনো কোয়েরি? আজকে স্যার এসএলএসটির জন্য করাচ্ছিলেন, অ্যান্ড ওটা তো আমাদের সিজিএল রয়েছে, তো তাই জন্য করেছে সিজিএল এ। এমটিএস এ আসবে, তাহলে হয়তো স্যার বেটার বলবেন, এখন হয়তো কিছু চেঞ্জ হয়েছে, আমি হয়তো সেটা এখনো জানি না, তাই জন্যই বলতে পারছি না, নট শিওর। আমার মনে হয় এমটিএস এর নয়, বাট আমি হয়তো ভুল জানি, আমি শিওর করে নিয়ে বলবো। স্যার যখন বলেছেন, স্যার ঠিকই বলেছেন নিশ্চয়ই। না, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, বাকিরা কেউ শুনতে পাচ্ছ ওর কথা? কোশ্চেন যে কোনো এমসিকিউ বই থেকে প্র্যাকটিস করতে পারো, যে কটা আমি চ্যাপ্টার করিয়েছি সেই চ্যাপ্টারগুলোর মধ্যে দেখো কোশ্চেনগুলো পাচ্ছ কিনা। আমি কিন্তু মাইক্রোফোন অন করেছিলাম, তোমরা কেউ কথা বললে বলতে পারো, কিন্তু তোমার কথা শুনতে পাচ্ছি না। অফ করলাম মাইক্রোফোন, অফ করলাম। আমি কালকে থেকে ইন্ডিয়ার স্ট্রাকচারটা, ইন্ডিয়ার লোকেশনটা স্টার্ট করব। আজকে এটা দিলাম, পিডিএফটা দিলাম, তার মধ্যে কিছু ইন্ডিয়ার লোকেশনের এমসিকিউ রয়েছে, ইন্ডিয়ার লোকেশনের এমসিকিউ কয়েকটা রয়েছে তার মধ্যে। তোমাদের পেড ব্যাচে যেটা হচ্ছে সেটা কমপ্লিটলি ডেসক্রিপটিভ, তোমরা কোনো জায়গায় দেখেছো যে আমি এত ডিটেলসে তোমাদের এতে করিয়েছি? ইউটিউবে এত ডিটেলসে ক্লাস হয়? ইউটিউবে কি এত ডিটেলসে ক্লাস হয়? ইউটিউবে প্র্যাকটিস সেট হয়, ইউটিউবে কোশ্চেন আনসার প্র্যাকটিস সেট হয়। ল্যাটিটিউড লঙ্গিটিউড কালকে ক্লাসে করাবো, আজকে না, কালকে ক্লাসে করাবো। তুমি ফার্স্ট, তাই তোমাকে হেল্প করব, কি হেল্প করব সেটা তো বলো, বাকি সবাই এখানে ফার্স্ট, কি হেল্প করব সেটা বলো, তাহলে নিশ্চয়ই হেল্প করছি। ওয়াইটিতে আমাদের শুধুমাত্র প্র্যাকটিস সেট হয়, এই ডেসক্রিপটিভের 1%ও সেখানে হয় না। আর কারো কোনো কোয়েরি? আজকে আমি একটা পিডিএফই দিয়েছি, 3বার দিয়েছি, আমি আজকে একটা পিডিএফই দিয়েছি, 3বার দিয়েছি, কারণ ডাউনলোড করতে পারছিলে না তোমরা, তাই 3বার দিয়েছি। কালকে একটা দিয়েছি আর আজকে একটা দিয়েছি, টোটাল দুটো। মাইক এতক্ষণ অন করাই ছিল, আবার অন করেছি, বলো কি বলবে। মাইক্রোফোন অন করা আছে।
তোমার কথা আমরা কেউ শুনতে পাচ্ছি না, কেউ শুনতে পাচ্ছি না। কেউ কি শুনতে পাচ্ছ ওর কথা? কেউ শুনতে পাচ্ছি না বাবা। তুমি লিখে দাও, তোমার কিছু লেখা থাকলে তুমি লিখে দাও। আমি মাইক্রোফোনটা অফ করলাম, তোমার কিছু লেখা থাকলে লিখে দাও। কিছু বলার থাকলে লিখে দাও, আমি সেটাকে দেখে নিচ্ছি। আদারওয়াইজ এন্ড করলাম আমি ক্লাস। ওকে, কোনো ডাউট নেই তো? এই দুটো চ্যাপ্টারের মধ্যে কারোর কোথাও ডাউট নেই তো? দুটো চ্যাপ্টারের মধ্যে কারোর কোনো ডাউট নেই? ক্লাস ঠিকঠাক লাগছে? ক্লাস ঠিকঠাক লাগছে? কখন থেকে বলছে হেল্প করবে? আরে হেল্পটা কি করব? একদম বলো, যদি আমি পারি ডেফিনেটলি হেল্প করব, বাট কি হেল্পটা করবো সেটা আমাকে বলতে হবে। কালকে বলো। চলো টাটা, দেখা হচ্ছে কালকে।